আজ আমি 1815 খ্রিস্টাব্দের ভিয়েনা সম্মেলন নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। আমরা জানি যে নেপোলিয়নের অভ্যুত্থান এবং সাম্রাজ্য বিস্তারে সেই সময় ইউরোপের ভারসাম্যটা নষ্ট হয়ে গেছিল। নেপোলিয়নের পতনের পর ইউরোপের পুনরায় গঠন ও স্থায়ী শান্তি রক্ষার জন্য ওই মহাদেশের প্রধান রাজনীতিবিদ ও রাষ্ট্রনায়করা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শহরে এক সম্মেলনে মিলিত হন। 1815 খ্রিস্টাব্দের এই সম্মেলনে ইতিহাসে ভিয়েনা সম্মেলন নামে পরিচিত। অস্ট্রিয়ার সম্রাটের আতিথ্যে এবং অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটার্নিকার সভাপতিত্বে এই সম্মেলন আরম্ভ হয়। তুরস্ক ভিন্ন ইউরোপের অন্য সব রাষ্ট্রের প্রতিনিধিরা এই সম্মেলনে যোগদান করলেও প্রকৃতপক্ষে সম্মেলনের নিয়ন্ত্রক ছিলেন প্রধান চারটি রাষ্ট্র: ব্রিটেন, অস্ট্রিয়া, প্রাশিয়া ও রাশিয়া। এই সব রাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ, রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার ও ব্রিটেনের বৈদেশিক মন্ত্রী ক্যাসিলরি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। ফ্রান্সের প্রতিনিধি ট্যালিরাও নিজ মর্যাদা ও শক্তিতে এই সম্মেলনে উপস্থিত ছিলেন। ভিয়েনা সম্মেলনের উদ্যোক্তারা উচ্চ আদর্শের কথা উল্লেখ করে ইউরোপের পুনর্গঠন ও স্থায়ী শান্তি রক্ষার সুকঠিন দায়িত্বভার গ্রহণ করেন। সম্মেলনে বহু আলাপ আলোচনার পর তিনটি মূল নীতির ওপর প্রতিষ্ঠিত অনেকগুলি সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়। যে তিনটি মূলনীতির উপর ভিত্তি করে সিদ্ধান্তগুলো গৃহীত হয় সেগুলি হলো: 1. ন্যায্য অধিকার নীতি, 2. শক্তিসাম্যের নীতি, 3. বিজিত শক্তিদের শাস্তিদান ও বিজেতাদের ক্ষতিপূরণ প্রদানের নীতি। এই ন্যায্য অধিকার নীতিটা কী ছিল? সেটা ছিল যে এই ন্যায্য অধিকারের নীতি প্রয়োগের দ্বারা ভিয়েনায় সম্মিলিত নেতৃবৃন্দ ইউরোপে প্রাক বিপ্লব যুগের রাজনৈতিক ব্যবস্থার প্রবর্তন করেন। ফরাসি বিপ্লব বা নেপোলিয়নের অভ্যুত্থানের ফলে যে সকল রাজবংশ তাদের রাজ্য থেকে বিতাড়িত হয়েছিলেন, ন্যায্য অধিকার নীতি প্রয়োগে তাদের পুনঃপ্রতিষ্ঠিত করা হয়। স্বাভাবিকভাবেই ফ্রান্স, স্পেন ও নেপলসে বুর্ব রাজবংশকে, সার্ডিনিয়া, পিডমন্টে স্যাভয় রাজবংশকে এবং হল্যান্ডে অরেঞ্জ রাজবংশকে তাদের নিজ নিজ রাজ্যে পুনরায় স্থাপিত করা হয়। অর্থাৎ পূর্বের বৈপ্লবিক পরিস্থিতি থেকে ইউরোপকে রক্ষা করার জন্য তারা পুরনো রাজবংশকে ফিরিয়ে আনার উপযুক্ত পথ বলে মনে করেন। তাই তারা সেই পুরনো রাজবংশকেই আবার স্থাপন করেন। পোপ ও জার্মানির অধিকাংশ রাজন্যবর্গ নিজ নিজ রাজ্য ফিরে পান। সুইজারল্যান্ডকে স্বাধীন রাজ্য হিসাবে ঘোষণা করা হয়। আর শক্তিসাম্য নীতি কি? শক্তিসাম্য নীতি অনুসারে ইউরোপের কোনো একটি রাষ্ট্র যাতে অত্যন্ত শক্তিশালী হয়ে ভবিষ্যতে অন্য রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়। এক্ষেত্রে ফ্রান্সের বিরুদ্ধেই এই নীতি প্রয়োগ করা হয়েছিল। ফ্রান্সের চতুর্দিকে শক্তিশালী রাষ্ট্র সৃষ্টি করে শক্তিসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়েছিল। হল্যান্ডের সঙ্গে বেলজিয়ামকে যুক্ত করা হয়। ইটালিতে অস্ট্রিয়ার প্রাধান্য স্থাপন করে ফ্রান্সের চারধারে শক্তিশালী
রাষ্ট্রের বেষ্টনী দেয়া হয়েছিল। এছাড়া ভবিষ্যতে ফরাসি আক্রমণের সম্ভাবনা দূর করার জন্য প্রচুর অর্থ ক্ষতিপূরণ হিসাবে আদায় করা হয়েছিল। ক্ষতিপূরণ দানের নীতি সেটা ছিল বিজিত রাজ্যগুলি নিজেদের বিজেতাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করাও ভিয়েনা সম্মেলনের অন্যতম মূল উদ্দেশ্য ছিল। এই নীতির প্রয়োগের দ্বারা ব্রিটেন আয়োনীয় দ্বীপপুঞ্জ, কেপ কলোনি, সিংহল ইত্যাদি লাভ করে। রাশিয়া পোল্যান্ডের অধিকাংশ, ফিনল্যান্ড ও বেসারাবিয়া লাভ করে। প্রাশিয়া জার্মানির কতকগুলি অঞ্চল, রাইন নদীর তীরবর্তী অংশ এবং পোল্যান্ডের অংশবিশেষ, অস্ট্রিয়ার উত্তর ইটালিতে অবস্থিত লোম্বার্ডি ও ভেনিসিয়া লাভ করে। অস্ট্রিয়ার সম্রাটের আত্মীয়স্বজনকে মধ্য ইটালিতে কতকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের অধিপতি করা হয়। সুইডেনও ফ্রান্সের বিপক্ষে যোগ দেওয়ার পুরস্কার হিসাবে নরওয়ে লাভ করে। বেলজিয়ামকে হল্যান্ডের সঙ্গে যুক্ত করে দেয়া হয়। ভিয়েনা সম্মেলনের নেতৃবৃন্দ বহু উচ্চ আদর্শের কথা ঘোষণা করলেও তাদের কার্যাবলীতে বিজয়ী রাষ্ট্রগুলোর ক্ষমতা লিপ্সাই প্রমাণিত হয়। তারা ন্যায্য অধিকার নীতি, শক্তিসম নীতি ও ক্ষতিপূরণ নীতির অন্তরালে বিজিত রাজ্যগুলো নিজেদের মধ্যে ভাগ করতেই ব্যস্ত ছিল। ভিয়েনা সম্মেলনের উদ্যোক্তারা ভারসাম্য স্থাপন করতে গিয়ে সাম্য, স্বাধীনতা ও মৈত্রীর নীতির উপর প্রতিষ্ঠিত ফরাসি বিপ্লবের সুদূর প্রসারী প্রভাব উপলব্ধি করতে পারেননি। প্রাচীন ব্যবস্থা ও প্রাচীন রাজবংশগুলোকে পূর্বাবস্থায় প্রতিষ্ঠিত করা তাদের লক্ষ্য হয়ে দাঁড়ায়। কিন্তু সাময়িক শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে এই সম্মেলনের অবদান অস্বীকার করা যায় না। এই সম্মেলনের অবদান অবশ্যই স্বীকার করতে হবে। এই সম্মেলনের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান হল তাদের গৃহীত নীতির ফলে যুদ্ধক্লান্ত ইউরোপে 40 বৎসর অর্থাৎ 1815 থেকে 1853 পর্যন্ত শান্তি বজায় ছিল। ভিয়েনা সম্মেলনকে তাই শুধুমাত্র সমালোচনা করে এর অবদানকে অস্বীকার করা অযৌক্তিক বলে মনে করা হয়। যে আপাত জটিল সমস্যা ইউরোপকে বিভ্রান্ত বিপর্যস্ত করেছিল, ভিয়েনা সম্মেলনে তার সমাধান করার চেষ্টা করা হয়। জাতীয়তাবাদের প্রতি যে অবহেলা ভিয়েনা সম্মেলনের বিরুদ্ধে অন্যতম প্রধান অভিযোগ, 19 শতকের সূচনায় সেই জাতীয়তাবাদ তখনও ইউরোপের প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয়নি। ফরাসি বিপ্লব জাতীয়তাবাদ ও গণতন্ত্রের উন্মেষে সহায়তা করেছিল, কিন্তু জাতীয়তাবাদ ও গণতন্ত্র ভিয়েনা সম্মেলনের পরবর্তী যুগের ঘটনা। এছাড়া ইউরোপে স্থায়ী শান্তি স্থাপনের ক্ষেত্রে, যেটা আগেই বলা হলো, যে এই সম্মেলন উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল। ভিয়েনা চুক্তি সম্পাদিত হবার পর ইউরোপে 40 বছর কোনো বড়সড় যুদ্ধবিগ্রহ দেখা দেয়নি। ফলে ভিয়েনা সম্মেলন আন্তর্জাতিক শান্তি রক্ষার সহায়তা করেছিল। উপসংহারে বলা যায় যে ভিয়েনা চুক্তি যুক্তিপূর্ণ ও রাজনৈতিক দূরদৃষ্টিসম্পন্ন ব্যবস্থা। রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া অপর কয়েকটি ক্ষেত্রে ভিয়েনা সম্মেলন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। নেপোলিয়নের সঙ্গে যুদ্ধ চলাকালীন সময়ে ব্রিটেনের দাসপ্রথার বিলোপ সাধন করে। ভিয়েনা সম্মেলনে ব্রিটেনের চেষ্টায় এই সিদ্ধান্ত ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও হল্যান্ড মেনে নেয়। তাছাড়া ইউরোপের বিভিন্ন দেশের ভিতর দিয়ে প্রবাহিত রাইন নদী সকল দেশের নিকট অবাধ পথ চালনার নদী হিসাবে অর্থাৎ অবাধ বন্দর
চালনার নদী হিসাবে স্বীকৃত হয়। তৃতীয়ত, ভূমধ্যসাগরকে জলদস্যুমুক্ত করবার সিদ্ধান্ত গৃহীত হয়। ফলে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বাণিজ্যের প্রসার ঘটে। এই দিক দিয়ে ভিয়েনা সম্মেলনের অবদানকে কখনোই অস্বীকার করা যায় না, যদিও তারা পুরনো রাজবংশকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল।